হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A2 পেপারের বিগত 3 বছর অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3 বছরের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা দেখে নাও। প্রথম দেখো 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো। প্রথম প্রশ্ন, কোন কোন রাষ্ট্র নিয়ে অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়া গঠিত হয়েছে? দক্ষিণ এশিয়া গঠিত হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তানকে নিয়ে। ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো? ভারতীয় উপমহাদেশ বলতে বোঝায় দক্ষিণ এশিয়ার ভূখণ্ড, যা ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিকভাবে সংযুক্ত। এতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা অন্তর্ভুক্ত। দক্ষিণ এশিয়ার দুটি রাষ্ট্রের নাম লেখো যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে ভারত আর হচ্ছে পাকিস্তান। পরের প্রশ্ন দেখো, নেপালের মাধেসি জনজাতির মানুষ মূলত কোন অঞ্চলে বসবাস করে? দেখো, তরাই, নেপালের তরাই হবে, এটা তেরাই নয়, তরাই অঞ্চলে বসবাস করেন। পরের প্রশ্ন আছে শ্রীলঙ্কার রোহানা বিজয়ওয়াড়া প্রতিষ্ঠিত মার্ক্সবাদী লেনিনবাদী দলটির নাম। দেখো, দলটির নাম হচ্ছে জনতা বিমুক্তি পেরামুনা, সংক্ষেপে বলা হয় JVP। গঙ্গার জল বন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1996 সালের 12ই ডিসেম্বর। পাকিস্তানের যে কোনো দুটি প্রদেশের নাম লেখো। পাকিস্তানের যে কোনো দুটি প্রদেশের হচ্ছে পাঞ্জাব আর হচ্ছে সিন্ধু। নেপাল ফেডারেশন অফ ইন্ডিজিনিয়াস ন্যাশনালিটিস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1991 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট আছে, শ্রীলঙ্কার তামিল সমস্যা সমাধানের জন্য কোন সাংবিধানিক সংশোধনী উল্লেখ করা হয়? 13তম সংবিধান সংশোধনী উল্লেখ করা হয়। সার্কের একটি পর্যবেক্ষক দেশের নাম। সার্কের একটি পর্যবেক্ষক দেশ হলো চীন। ভুটানের বর্তমান রাজার নাম কি? ভুটানের বর্তমান রাজার নাম হচ্ছে জিওগেন খেসার নামগিয়েল ওয়ানচুং। 2003 সালের ডিসেম্বরে ভুটানে কোন সন্ত্রাসবাদী সংগঠনের শিবির ধ্বংস করা হয়েছিল? দেখো, ভুটানে উলফা, তারপর NDFB এবং KLO সন্ত্রাসবাদী সংগঠনের শিবির ধ্বংস করা হয়েছিল। ভারতের পৌলমার ঘটনার সঙ্গে কোন সন্ত্রাসবাদী সংগঠন জড়িত? ভারতের পৌলমা ঘটনার সঙ্গে দেখো জয়স-ই মোহাম্মদ সন্ত্রাসবাদী সংগঠন জড়িত। কোন সালে সন্ত্রাসবাদ কেন্দ্রিক অপরাধের বিষয়ে পারস্পরিক আইনগত সহায়তা দানের ব্যাপারে সার্ক কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল? 1987 সালে। উদ্বাস্তু সংক্রান্ত কোন আইনটি ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ? 1951 সালের নাগরিকত্ব আইন। এবার 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা দেখো। অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এক হচ্ছে দেখো, এটি বিশ্বের ঘনবসতিপূর্ণ অঞ্চল, আর 2 নম্বর হচ্ছে এখানে ভৌগোলিক বৈচিত্র্য যেমন পর্বতমালা, মরুভূমি, সমুদ্র এবং নদী রয়েছে। তারপর হচ্ছে ক্ষয়ের দাগের প্রশ্ন আছে। দেখো, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির অন্য কোন দেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে। কোন বছরে ভুটান আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক রাজতন্ত্র গ্রহণ করে? 2008-এ। ভারত মহাসাগর সম্পর্কে ভারতীয় সরকারের যে কোনো একটি কৌশল উল্লেখ করো। দেখো, ভারত মহাসাগর সম্পর্কে একটি কৌশল হচ্ছে SAGAR কৌশল, এখানে ফুল ফর্মটা তার লেখা আছে। পরের প্রশ্ন, নেপালের কোন দিনটি সংবিধান দিবস হিসাবে পালন করা হয়? 20 সেপ্টেম্বর। শ্রীলঙ্কার সংবিধানের ত্রয়োদশ সংশোধনটি কি? শ্রীলঙ্কার সংবিধানের ত্রয়োদশ সংশোধনটি হলো প্রাদেশিক পরিষদ প্রতিষ্ঠা করে একটি বিকেন্দ্রীকৃত প্রশাসনিক কাঠামো গঠন করা। দক্ষিণ এশিয়ার কোন দুটি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে? দক্ষিণ এশিয়ার দুটি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, ভারত আর হচ্ছে পাকিস্তান। দেখো, পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার এক কক্ষ না দ্বিকক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট
থারু জনজাতির মানুষজন মূলত কোন অঞ্চলে বসবাস করে? নেপালের তরাই অঞ্চলে বসবাস করে এবং ভারতের উত্তরাঞ্চলে। এবার পরের প্রশ্ন দেখো, সার্কের সচিবালয় এবং প্রধান কার্যালয় কোথায়? সচিবালয় প্রধান কার্যালয় হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত। তারপরে কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের সঙ্গে কোন মূল সন্ত্রাসবাদী নেতার নাম জড়িত? কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের সঙ্গে মাসুদ আজহার নামটি জড়িত। ভারতের সন্ত্রাসবাদ বিরোধী একটি ফৌজদারি আইনের নাম দেখো, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী ফৌজদারি আইন হচ্ছে আনফেয়ারফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট, এখানে সংক্ষেপে লেখা আছে। সাপটা কোন উদ্দেশ্যে গঠিত হয়েছিল? গঠিত হয়েছিল আঞ্চলিক মুক্ত বাণিজ্য ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য। রোহিঙ্গা উদ্বাস্তুরা কোন দেশ থেকে এসেছিল? রোহিঙ্গা উদ্বাস্তুরা দেখো মায়ানমার থেকে এসেছিল, এটা মিয়ানমার লিখবে না, মায়ানমার থেকে এসেছিল। আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের একটি লক্ষ্যের কথা উল্লেখ করো। দেখো দারিদ্র দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়ন সাধন। এবার 2020 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো, কোন কোন জাতির রাষ্ট্রগুলিকে নিয়ে দক্ষিণ এশিয়া গঠিত? দেখো এই প্রশ্নটা কিন্তু 2022-এও রিপিট এসেছে। শ্রীলঙ্কার রাজনৈতিক ব্যবস্থার স্বরূপ কি? সংসদীয় গণতন্ত্র, এককেন্দ্রিক সংসদীয় গণতন্ত্র। তারপরে নেপালের মাধেসি কারা? মাধেসি হচ্ছে নেপালের তরাই অঞ্চলে বসবাসকারী একটি জাতিগোষ্ঠী যারা ভারতের সাথে সাংস্কৃতিক ও ভাষাগতভাবে সম্পর্কিত। কোন সালে সার্ক গঠিত হয়? সার্ক গঠিত হয় 1985 সালের 8ই ডিসেম্বর। পরের প্রশ্ন, কালাপানি বিবাদ কি? কালাপানি বিবাদ হলো ভারত এবং নেপালের মধ্যে সীমান্ত সংক্রান্ত বিরোধ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার কালাপানি অঞ্চলের সীমান্ত নিয়ে। কোন রাষ্ট্র সর্বশেষ সার্কের সদস্য হয়েছে? আফগানিস্তান সার্কের সর্বশেষ সদস্য হয়েছে 2007 সালে। দক্ষিণ এশিয়ার কোন দুটি রাষ্ট্র একটি শক্তিশালী নাগরিক সামরিক সম্পর্কে দেখা যায়? দেখো পাকিস্তান এবং বাংলাদেশ। শ্রীলঙ্কায় তামিলদের মূল দাবি কি? মূল দাবি হলো স্বায়ত্তশাসন এবং পৃথক তামিল এলাম রাজ্যের প্রতিষ্ঠা। চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডর কি? চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডর হলো চীন ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও অবকাঠামোর উন্নয়নের জন্য একটি প্রকল্প যা পাকিস্তানের গদর বন্দর থেকে চীনের জিনজিয়াং প্রদেশ পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা স্বাক্ষরিত যে কোনো একটি সন্ত্রাস দমনের উল্লেখ করো। দক্ষিণ এশিয়ার স্বাক্ষরিত একটি সন্ত্রাস দমন হচ্ছে সার্ক রিজিওনাল কনভেনশন সাপ্রেশন অফ টেররিজম। তারপর দেখো সার্কের 4টি পরিদর্শক রাষ্ট্রের নাম। দেখো চীন, তারপর যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়ন। তারপর LITE এর পুরো কথা হচ্ছে দেখো লিবারেশন টাইগার অফ তামিল এলাম। তারপরে প্রশ্ন দেখো আরও আছে, ভুটানের শাসন ব্যবস্থার প্রকৃতি। ভুটানের শাসন ব্যবস্থার প্রকৃতি হলো সাংবিধানিক রাজতন্ত্র। সাপটার ভৌগোলিক পরিধি। দেখো সাপটার ভৌগোলিক পরিধিটা দেখে নাও তোমরা। তারপরে আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের দুটি সমস্যা, ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা আর হচ্ছে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সমন্বয়ের অভাব।